রাজনীতিতে তরুণদের এবং নারীদের অংশগ্রহণের কথা নিয়ে যেটি আলোচনা হয়েছে, আমাদের অনেক নেতৃবৃন্দ বলেছেন, দুজন খুব আক্ষেপ প্রকাশ করে বলেছেন, দ্যাটস ভেরি রিয়ালিটি, যে জুলাইয়ের সময় খোঁজা হয় যে জুলাই কন্যারা, জুলাইয়ের সাহসী নারীরা তারা কোথায়, তারপরে আর আসলে আর তাদেরকে মনেও রাখা হয় না, খোঁজা হয় না। এটা একটা বাস্তবতা। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছিলাম নারী জুলাই কন্যা, বিশেষ করে তাদেরকে বিশেষায়িত করে বিশেষণ দিয়ে এনকারেজ করার জন্য প্রোগ্রাম করেছিল। আমাকে কয়েকজন বলেছিল যে তোমাদের সাথে ওদের পরিচয় আছে, ওদেরকে তো রাজনীতিতে জায়গা করে দেওয়া উচিত ওদেরকে। কিন্তু আমি জানি না যে ইন্টারিম গভর্নমেন্টের সময় এই নারীদের আসলে কন্ট্রিবিউশনকে রেকগনাইজ করার জন্য কতটুকু কি পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ এখন ধরেন এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, তার একটা পলিটিক্যাল ইন্টারেস্ট আছে, পলিটিক্যাল লক্ষ্য আছে। সেই জায়গা থেকে যদি মানে চরম সত্য কথা যদি ধরেও নেই যে সে সবাইকে ওন করবে না, ধরেন কথার কথা, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের তো সবাইকে ওন করার একটা জায়গা ছিল, সেটা আমরা দেখি নাই, যেখানে আজকে তারা হয়তো আক্ষেপ নিয়ে বলেছে। এমনকি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা তরুণদের একটা ডিভিশন আমরা, কারণ কি যেহেতু রাষ্ট্র একটা নির্দিষ্ট এবং গুটি কয়েক তরুণকে, রাষ্ট্র বলতে ওই সেন্সে যারা রাষ্ট্র চালাচ্ছিলেন তারা তো আসলে রাষ্ট্রের হর্তাকর্তা, তারা গুটি কয়েক তরুণকে যেভাবে এম্পাওয়ার করেছেন, বাকি তরুণদেরকে এক্সক্লুড করে। আই এম ভেরি সরি, যেটা আমি বলেছি যে আমি ডক্টর ইউনূস স্যারকে মিনিমাম 3 বার বলেছিলাম যে এই যে এত ছাত্ররা, তরুণরা যে আন্দোলন করলো, আমি 18 সালে আন্দোলন করেছি, আমি জানি। আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যান, তরুণদের সাথে ইন্টারাকশন করেন, সভা সেমিনারে অংশ নেন, বাংলাদেশের তরুণদের কথা আপনি শুনেন, বামপন্থী ডানপন্থী ছাত্রদেরকে ডেকে একদিন আপনি 1 ঘন্টা একটা চায়ের সেশন করেন যে তারা কেন এই আন্দোলনে এসেছে, তারা কে কি করেছে, তাদের কাছে শুনেন। শুধু এই গুটি কয়েক তরুণের লেন্স দিয়ে গোটা তরুণ সমাজকে আপনি দেখেন না। আমি কিন্তু তিনটা প্রোগ্রামে যখন যাওয়ার সুযোগ হয়েছে বলেছিলাম, কিন্তু খুবই কষ্টের কথা বলতে হচ্ছে এবং আমি আজীবন এটা বলবো, কারণ আমাদের একটা ঐতিহাসিক সুযোগ হাতছাড়া করেছে, নষ্ট করেছে এই গুটি কয়েক লোক, এবং জাতির সাথে প্রতারণা করেছে। পরিষ্কারভাবে বলতে গেলে তারা একদিনও কিন্তু ডাকে নাই, তারা ডেকেছেন ওই যে গুটি কয়েক তরুণ, যারা আবার পরে বলেছে যে আগে আমরা ডক্টর ইউনূসের সময় বেডরুম পর্যন্ত চলে যেতে পারতাম, এখন তো ওই মজাটা পাচ্ছে না। তো সেখানে এই যে বললাম যে আরমানের কথা, একটা এক্সাম্পল, এরকম ছাত্র অধিকারের, ছাত্র ইউনিয়নের, ছাত্র ফ্রন্ট, আরো যারা ছিল, ইসলামী ছাত্র আন্দোলনের শিবির ছিল, কিন্তু প্রকাশ্যে কেউ তখন বলে নাই যে আমি শিবির করি প্রকৃত অর্থে। বাট ছাত্র ইউনিয়ন যে করতো সে বলতো আমি ছাত্র ইউনিয়নের কর্মী ভাই, ইসলামী আন্দোলনের ছেলেরাও বলতো যে আমরা ইসলামী আন্দোলন করি। শিবির কেউ কিন্তু, আমি বলেছি যে আমার কাছে কেউ বলে নাই যে আমি শিবির করি এবং আমি শিবির হিসেবে ভাই, দল হিসেবে, সংগঠন হিসেবে আপনাদের সাথে আছি, আন্দোলনের সমর্থন করছি। এটা কখনো, আমি যে কয় বছর ছাত্র আন্দোলন করেছি, আমি কখনো ওই প্রকাশ্য পরিচয় তাদেরকে পাইনি। সেখানে আমার আরেকটা কষ্টের কথা, আমি জিল্লুর ভাইয়েরই একটা প্রোগ্রামে এসে বলেছিলাম, আমি এখনো এটাতে মানে খুব অবাক হচ্ছে যে আমাদের এই যে প্রোগ্রেসিভ তরুণের কথা বলি, বিশ্ববিদ্যালয়ের তরুণের কথা বলি, আমি একটা কৃষক পরিবার, নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছি, আমরা তো লোভ লালসার কাছে বিক্রি হয়ে যাই নাই। নিজের ক্যারিয়ারের কি হবে না হবে, আমি লাইফ থাকবো কি থাকবো না, এটা হিসাব করে নেই। আমার পরিবার আমাকে কষ্ট করে পড়িয়েছে, আমার বাবা গ্রামে ছোটখাটো ইউপি সদস্য ছিলেন বিএনপির ফার্স্ট গভর্নমেন্টে 92 পিরিয়ডে, তো ইউপি মেম্বার মানে গ্রামে একটু মাতব্বর লোক আর কি। তো ওই সুবাদে কিছু জায়গা জমি কম পয়সা হলেও ছিল। ইন্টারমিডিয়েট পরে মেডিকেল কোচিং করার জন্য আমাকে জমি বিক্রি করে এককালীন 85,000 টাকা সে হাতে রেখে সেটা মাসে মাসে আমাকে আপনার 6,000 টাকা করে দিয়েছে, বড় ভাই কিছু টাকা দিয়েছে, এইভাবে আমাকে পড়িয়েছে। কারণ যে ছেলে এই তো আর 3-4 বছর পরেই গ্রাজুয়েশন শেষ করে চাকরি করে ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবে। তাহলে আমি যখন রাজনীতিতে এসেছি, শেখ হাসিনার মতো এরকম একটা কর্তৃত্ববাদী স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করছি, যেখানে আমার বাবা একবার আমাকে হাত ধরে খুব কান্না করে বলেছিলেন যে খালেদা জিয়ার মতো এরকম একজন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রীকে জেলে নিয়ে গেছে, বাবা তুই তো শেষ করে ফেলাইবে, তুই চিন্তা ভাবনা কর। মানে ডাকসু নির্বাচনের পর যখন আমরা গণভবনে যাই, যে অন্তত মাথা গরম করিস না, ওখানে ডাকছে প্রধানমন্ত্রী, যাও, তারপরে তুমি কি করো সেটা তুমি ডিসিশন করো, কিন্তু এখন যাও। কারণ হচ্ছে তাকে তখন এনএসআই বাড়ি থেকে নিয়ে আসছিল হাইসে করে, যে আপনার ছেলেকে বুঝান, ও কিন্তু শেষ হয়ে যাবে। তো সেখানে আমরা তো নিজের পরিবার, কেরিয়ার, অর্থবিত্তের কথা চিন্তা করি নাই,
আন্দোলন করেছি, বিন্দুমাত্র কম্প্রোমাইজ করি নাই। গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের তরুণরা যারা ওই কয়েকজন 18 সালে আন্দোলন করেছে, যেখানে গোটা তরুণদেরকে ধারণ করার কথা ছিল, তাদেরকে নিয়ে বাংলাদেশের রাজনীতি, রাষ্ট্র, সমাজের একটা গুণগত পরিবর্তনের জন্য, একটা রাজনীতি, রাষ্ট্র, সমাজের একটা গুণগত পরিবর্তনের জন্য একটা লড়াই চালিয়ে যাওয়ার কথা ছিল। বাট তারা দেখলাম, আমি শুনেছি মিলিটারি গভর্নমেন্টের সময়, মান্না ভাই বলেছেন আর সিনিয়র নেতারা বলছেন, মিলিটারি গভর্নমেন্টের সময় এই ছাত্র নেতাদেরকে নাকি ডাকতো, সুবিধা টুবিধা অফার করতো, বাট তারা নেয় নেই। সেই সময়ও এখানে বামপন্থী রাজনীতিবিদ যারা 90 কিংবা তার আগেরও নেতৃবৃন্দ ছিলেন, তারা তো তাদের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এদেরকে তো অফারের আগেই এরা আগেই গাড়ি বাড়ি টাকা পয়সার দিকে ছুটতে লাগলেন, ক্ষমতা উপদেষ্টা হয়ে গেলেন। 71-এর মুক্তিযুদ্ধ তো ছাত্ররাই সংগঠিত করেছিল। তৎকালীন ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, ডাকসুর বিপিজিএস তাদেরকে মুক্তিযুদ্ধের 4 খলিফা মানে বলা হতো তাদের রোলের কারণে বা ভূমিকার কারণে। কই তারা তো কেউ এই শেখ মুজিবের মন্ত্রিসভায় যায় নাই যে না আমরাই এখন রাষ্ট্র চালাবো। 90-এর আন্দোলনে রাজনৈতিক যখন নেতৃবৃন্দ ঐক্যে আসতে পারে নাই, ব্যর্থ হচ্ছে, তারা পারতেছে না, যখন সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন হয়েছে, তখন এরশাদের পতন ত্বরান্বিত হয়েছে। জিহাদের লাশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যখন শপথ করেছে, জিহাদের লাশ শুয়ে যে আমরা এরশাদের পতন না ঘটিয়ে আমরা ক্যাম্পাসে ফিরবো না, ঘরে ফিরবো না। সেই 90-এর ছাত্র নেতারা তো একটা ফর্মুলা দেয় নাই যে আমরা গভর্নমেন্টের অন্থার শেয়ার, বাকিরা অমুক, এই প্রক্রিয়া হবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখলাম যে আমাদের গুটি কয়েক ছাত্র নেতা যারা একটু পরিচিত ছিলেন, তারা একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছেন বিদেশিদের প্রেসক্রিপশনে, রাজনৈতিক কোনো মতামত নেয় নাই। কারণ আমি জানি তারা লিস্টটা তৈরি করে বিভিন্ন নেতৃবৃন্দকে দিয়েছে, আমার কাছে পাঠিয়েছিল। প্রথমে ছিল 10 জন, প্রথম বলেছে 12 জন হবে, তারপরে সেটা বাড়তে বাড়তে এই পর্যায়ে বেড়েছে। এবং তারপরে কি হয়েছে, তারা এই তরুণ যেই সংগ্রামী, বিপ্লবী, পরিবর্তনকামী প্রজন্ম, তাদেরকে করাপ্টেড করেছে। ডিসি অফিসে, এসপি অফিসে এম্পাওয়ার করেছে যে ডিসি অফিসে চাল, গম, ডাল এগুলো তোমরা ভাগ করবা, ডিসি অফিসে বরাদ্দ হয় এগুলো তোমরা ডিস্ট্রিবিউশন করবা। এইভাবে এই প্রতিবাদী সংগ্রামী তরুণ যারা দেশ পুনর্গঠন, যেটা আপনারা 5ই আগস্ট থেকে 8 আগস্ট, একটা রাষ্ট্র মানে কোনো প্রশাসক নাই, নেতৃত্বে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই, রাজনীতিবিদরা নাই, তারপরেও চলেছে, একটা ছিনতাই হয়নি, একটা মার্ডার হয়নি, সুন্দরভাবে চলেছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে দেশ পুনর্গঠনের মানে কাজে অংশগ্রহণ করেছে। সেই মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করেছে। টিএসসিতে দেখেছেন একজন বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, তার অবসরের টাকা নিয়ে গিয়েছেন, কিন্তু তারপরে কি হয়েছে, অল্প কয়েকদিনের মধ্যেই সেই তরুণদের কর্মকাণ্ডের কারণেই কিন্তু মানুষ হতাশ হয়েছে, তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি সেই তরুণদেরই অংশ, আমি সেই রাজনীতির একটা পার্ট ছিলাম, কিন্তু আমি যে কোনো পরিস্থিতি একটা সংগঠন, পরে ভিন্ন একটা প্ল্যাটফর্মে পথ চলা, কিন্তু আমরা তো আশাবাদী হয়েছিলাম যে সব তরুণরা মিলে বাংলাদেশের রাজনীতিটা পরিশুদ্ধ করবো। আজকে ধরেন এই যারা উপদেষ্টা হয়েছে, এরা যদি উপদেষ্টা না হয়ে বাইরে থেকে প্রেশার গ্রুপ হিসেবে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতো, সংস্কারের প্রশ্নে আওয়াজ তুলতো, রাজনৈতিক দলগুলোকে, যেটা আজকের এই টকিং পয়েন্টসে দেওয়া আছে, রাজনৈতিক দলগুলোতে এই অন্থার 33% নারী প্রতিনিধিত্ব নির্বাচন কমিশন অনেকদিন ধরে বলে আসছে, বড় রাজনৈতিক দলগুলো পারে নাই, এইখানে যদি ইনপুট দিত, কিংবা এই সংসদ নির্বাচনে যেটা আমাদের একজন নারী বন্ধু বলেছেন 5% নারী প্রতিনিধিত্ব দেওয়ার কথা ছিল, ওইখানে যদি তারা স্ট্রিক্ট থাকতেন যে 10% উইমেন রিপ্রেজেন্টেটিভ দিতে হবে, আন্দোলনকারী তরুণদের থেকে একটা প্রতিনিধি প্রত্যেক দলকে দিতে হবে, এই মৌলিক পরিবর্তনের জায়গা যদি থাকতেন, আর দেশটা কিন্তু একটা ভিন্ন দিকে যেতে পারত। বরঞ্চ এই মানে আন্দোলনের সেন্টিমেন্টকে ব্যবহার করে তারা তরুণদেরকে বিভক্ত করলেন, একটা শ্রেণীর তরুণদেরকে চরম পর্যায়ে করাপ্টেড করলেন, এবং মানুষের এই পরিবর্তন বা তরুণদেরকে ঘিরে নতুন স্বপ্নের সেই আশাটা কিছুটা আসলে হতাশায় পরিণত করেছেন। তো তারপরে আমরা বলবো, যেটা আমাদের মিলিয়াপা বলেছে যে এই চর্বিত চর্বণ আমি কতদিন করব, তো বাস্তব কথা হচ্ছে যে সমাজের পরিবর্তন এটা তো একটা চলমান প্রক্রিয়া, কাজেই এখানে আমাদের কথা বলতেই হবে, বিভিন্ন বিষয় নিয়ে বারবার আলাপ আলোচনা করতেই হবে। তো নারী প্রতিনিধিত্বের জায়গা থেকে আমি আরেকটা কথা বলবো যে আজকে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী একটা সরাসরি আসনে নারী দেয় নাই। তারা যদি সরকার গঠন করতো, কারণ ইন্টারিম গভর্নমেন্ট তো এই গোষ্ঠীকেই ক্ষমতায় আনার জন্য ডিসিদেরকে সেট করেছিল, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে প্রাতিষ্ঠানিক একটা স্থায়িত্ব দিয়েছিল, লোকজন সেট করেছিল। যদি তারা ক্ষমতা আসতো কি হইতো? আজকে দুঃখজনক যে
এরকম একটা ডেমোক্রেটিক পরিস্থিতিতে আজকে যারা মানে একটা উগ্র চিন্তাধারায় যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, সেরকম একটা দল হচ্ছে পার্লামেন্টের প্রধান বিরোধী দল। এবং আমি সরি যদি একটু লং হয়ে যাচ্ছে, তারপরে একটা কথা বলবো যে কুমিল্লার একজন সংসদ সদস্য, আমার এখন ওই ব্যথাটা আছে, কারণ আমি বলতে পারিনি মন্ত্রী হিসেবে। অনেকে তো জানেন আমরা তো কিন্তু ফ্রিকুয়েন্টলি বক্তব্য দিতে পারি না। মন্ত্রীরা হচ্ছে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবদিহিতা করবে, প্রতিমন্ত্রী হিসেবেও সেম কাজ আমার, যেখানে আমি ওইভাবে কথা বলার স্পেস পাই না, যেখানে দাঁড়াই না হাত তুলে বা যখন তখন। কুমিল্লা একজন সংসদ সদস্য, জামাতের দুজন নারী সদস্য সংসদে বক্তব্য রাখলেন, সেটা নিয়ে উনি অ্যাপ্রিসিয়েট করলেন অনেক ক্ষেত্রে, আপনারা মেধাবী, আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ আছে, শেষে ওনার কলিগ তো তারা তো বলেছে যে কিন্তু আপনাদেরকে তো আমি চিনলাম না। দ্যাট মিনস তাদের আপনার ফেস দেখা যাচ্ছিল না। তো কেউ যদি পর্দা করে সেটা অবশ্য তার ব্যক্তিগত বিধা, আমরা রেসপেক্ট করি, কিন্তু তার কলিগ হিসেবে সে বলতে পারে যে ভাই এত সুন্দর কথা বললেন, আপনারা তো আমি চিনলাম না, ধরেন এটা রসিকতার ছলে বললো। কিন্তু পরবর্তীতে দেখলাম জামাত শিবিরের লোকেরা এইটাকে পর্দা বিদ্বেষী, হিজাব বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী হিসেবে সেই সংসদ সদস্যকে নিয়ে সংসদে বক্তব্য, সংসদের বাইরে একটা প্রোপাগান্ডা ছড়িয়ে মিছিল মিটিং, অথচ সে একজন মুক্তিযোদ্ধা মনিরুল হক সাহেব। এই ধরনের মেন্টালিটি থেকে যদি আমাদের বিরোধী দল যারা এখন অফিসিয়ালি তারা যদি রাজনীতি করে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোথায়? আর এই সরি টু সে এনসিপির তরুণ যেটা আপনারা বলছেন এই কেন্দ্রিক আন্দোলনের তরুণ, সেটা তো নানান ভাবে বিভক্ত। এই তরুণদের দিয়ে আপাতত বাংলাদেশের আগামী রাজনীতি মোকাবেলা করা যাচ্ছে না, কারণ এরা অলরেডি করাপশন কিংবা পুরানো নতুন বন্দোবস্তের কথা বললেও পুরানো বন্দোবস্তের সাথে ইউজ টু, কারণ তারা দল গঠন করার জন্য খুঁজেছে আওয়ামী লীগের মিডিয়াম সারির লোককে, পয়সা আছে, গত নির্বাচনে মনোনয়ন পায় নাই, জাতীয় পার্টি থেকে রাজনীতি করছে, পয়সা ইনকাম করছে, এখন রেস্টে আছে, এদেরকে খুঁজে দল বানাই দিয়েছে। এইভাবে একটা আদর্শিক দল হয় না। তো সেক্ষেত্রে আমি আশা করি যে এখন আমাদের বিভিন্ন দলের তরুণ, বিএনপির কথা বলেছেন, বিএনপি মানসুরার মতো ছাত্র দলের নেত্রী আমাদের সমসাময়িক, তাকে করো, নারী সংসদ সদস্য মনোনয়ন দিয়েছে, সরাসরি সিটে দিলে তাদের উইন করে আসাটা ডিফিকাল্ট হতো, যেটা শামীম ভাই বলেছে, বাট করেছে। তার পরের আগের ছাত্র নেত্রী জুইকে, এরকম বেশ কয়েকজন তরুণ ছাত্র নেতৃত্বে, তরুণ নেতৃত্বকে, তারপরে ডাক্তার সানসিলা জেব্রিন, বেশ কয়েকজনকে উইমেন সিটে অন্তত বিএনপি সুযোগটা দিয়েছে। কিংবা এখন এই যে জওহরাত আদিপ, এরকম বেশ কিছু ইয়ং বিএনপি সরাসরি নির্বাচনে দিলে ওই সিট জামাত পেয়ে যেত, যেটা আমার যেটা মনে হয়। বাট বিএনপি কে বলা হচ্ছে যে বিএনপি নারীদেরকে স্পেস দেয় নাই, এটা দেয় নাই, সংসদ সদস্য করে নাই তরুণদেরকে। বিএনপি অনেক জায়গায় তরুণদেরকে এম্পাওয়ার করতেছে। এই ক্যাবিনেটের জায়গাও ক্যাবিনেটের অনেক সদস্য বিগত ক্যাবিনেটের চেয়ে তরুণ আছেন অনেকেই, সেই জায়গা থেকে সরকার আমি মনে করি যে তার জায়গা থেকে চেষ্টা করতেছে। আমাদের এক বোন ডাকসুর সদস্য হেমা চাকমা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা, আমার কথাও, যে আমরা আদিবাসী সেটাকে রেকগনাইজ করতে চাই না বা অধিকার দিতে চাই না, এরকম কথা। প্রথমত আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি সেই জায়গা থেকে আমি মনে করি এই টু বি অনেস্ট এটা ওয়ার্ল্ড ওয়াইড ইথনিক এবং মাইনরিটি কমিউনিটিকে নিয়ে একটা পলিটিক্যাল গেম খেলা হয় ওয়ার্ল্ড ওয়াইড, সব দেশই দেখেন, বিশেষ করে তাদেরকে অনেক ক্ষেত্রে সিম্প্যাথির কথা বলে টার্গেট গ্রুপে পরিণত করা হয়। বাংলাদেশে আমরা মনে করি যে আমাদের মতো একটা, যেটা সরকারের ইশতেহারে ছিল একটা রেইনবো নেশন করা, আমাদের এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড় সমতল ওইটা কোনো ভেদাভেদ আছে? কেউ কি পাহাড়ি এই কারণে হসপিটালের চিকিৎসা থেকে বঞ্চিত হয়, কিংবা ধরেন গুলশানের স্কুলে ভর্তি হতে পারবে না, এরকম কোনো বিধান আছে? কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না, এরকম কোনো সে বৈষম্যের শিকার হয় না। বরঞ্চ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময় দেখি যে পাহাড়ি ছাত্র সংগঠন আছে একটা, গণতান্ত্রিক যে কোনো ইস্যুতে তারাও আমাদের সাথে আন্দোলন করেছে, আমরাও তাদের সাথে কথা বলেছি। বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটা লক্ষ্য করেছি ছাত্র তরুণদের মাথায় যেটা বলে কাঁঠাল রেখে ভেঙে খাওয়ার একটা প্রবণতা, তাদের সেন্টিমেন্টকে ব্যবহার করে পাহাড়ে যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তৎপরতা চালাচ্ছে। আপনারা জানেন যে 1 থেকে 1,500 কোটি টাকা পাহাড়ের এই সশস্ত্র গোষ্ঠীগুলো চাঁদা তুলে মানুষকে জিম্মি করে, এবং তাদেরকে রেকগনাইজ করতে হবে, তাদের সাথে রাষ্ট্রের আলোচনায় বসতে হবে, সমঝোতা করতে হবে, তাদেরকে হিস্সা দিতে হবে। এই অস্ত্রের মুখে রাষ্ট্রকে জিম্মি করে তারা হিস্সা নিতে চাইবে, রাষ্ট্র সেটাকে টলারেট করবে, বা রাজনৈতিক দল হিসেবে আমি সেটাকে রেকগনাইজ করব। এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে বেইমানি করা, এটা আমি করতে পারি না। আমি আগেও বলেছি, এখনো বলছি, পাহাড়ের সাধারণ মানুষের অধিকার রক্ষার্থে
আপনারা কেউ যদি পাহাড়ের যে কোনো নাগরিক যদি আন্দোলন করে প্রতিবাদ করে আমি তার সাথে থাকবো, আমি ওপেন বলে দিচ্ছি। বাট সরকারকে আমি অনুরোধ করবো, আমি সরকারের একজন প্রতিমন্ত্রী, আমি একেবারে সরকারের খুব হাই লেভেলের কেউ না, কিন্তু আমি মনে করি পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমারের পৃষ্ঠপোষকতায় সহায়তায়, সেটা হোক ভারতের কিংবা মিয়ানমার, এই দুটো দেশে তো বর্ডার কান্ট্রি, তারাই এখানে তাদেরকে এই সমস্ত অস্ত্রশস্ত্রে সজ্জিত করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে। কাজে তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন শুরু করা দরকার, আমি যেটা মনে করি। সর্বশেষ কথা বলে আমি শেষ করতে চাই যে বাংলাদেশের এখন যে প্রায় 4,60,00,000 তরুণ, 28% জনসংখ্যার দিক থেকে, আরেকটু স্কেলে গেলে যে প্রায় আপনার 15 থেকে 39 বছর বয়সী আছে 43%। এই যে একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্স, আমাদের মন্ত্রণালয় থেকে আমরা বাইরে কর্মসংস্থান সৃষ্টির জন্য যে যে প্রতি বছর যে 20 থেকে 22 লক্ষ আমাদের এই তরুণরা এই শ্রম বাজারে প্রবেশ করে, বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে যাদের মধ্যে 7 থেকে 8 লাখ লোককে কর্মসংস্থান বা কর্মে যুক্ত করা যায়, বাকি এই যে আপনার 12 থেকে 14 লাখ লোকের কর্মসংস্থান এই দেশে নাই। এই চরম সত্য আপনাকে মেনে নিতে হবে। তো তার মধ্যে আমাদের দেশের বাইরে একটা কর্মসংস্থানের বড় জায়গা আছে, প্রতি বছর প্রায় 10 থেকে 12 লক্ষ লোক যায়। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বারবার বলেছেন আপনারা মিডল ইস্টের বাইরে, অন্যান্য দেশে তো আছে গতানুগতিক শ্রমের বাইরে হোয়াইট কলার জব, আমাদের তরুণরা, আমাদের শিক্ষিত জনগোষ্ঠীর জন্য আইটি, আপনার ইঞ্জিনিয়ার, ডাক্তার, এই সমস্ত সেক্টরে যেখানে তাদেরকে প্রোভাইড করা যায়, আমাদের দেশের লোকেরা কেন ওই একটা ভালো প্রতিষ্ঠানের ম্যানেজার হতে পারবে না, সিইও হতে পারবে না? এইখানে আপনারা দেখেন যে আমাদের কি কি ব্যবস্থা নেওয়া দরকার, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। সেক্ষেত্রে অনেক কথা ওপেনলি বললে এখন বাইরে আবার একটা অভিবাসী বিরোধী রাজনীতি আছে। জাপানে আমাদের অনেক 11,000 গত বছর তরুণরা গেছে। এই সমস্ত ডেটা নিয়ে আমরা খুব ওপেন বেশি ডিসকাশন করতে চাই না, কারণ এগুলো আবার অন্য প্ল্যাটফর্মে আবার নেগেটিভ হয় যে বাংলাদেশিরা তো জাপান দখল করে নেবে, যেটা আপনি ধরেন পর্তুগালের নির্বাচনে দেখেছেন, একজন এমপি ক্যান্ডিডেট ক্যাম্পেইন করেছে যে এটা বাংলাদেশ নয়। আমরা চেষ্টা করতেছি আমাদের লাইনে যে আমাদের শিক্ষিত তরুণদেরকে বিশেষ করে আমরা কিভাবে দেশের বাইরে একটা ব্যবস্থা করতে পারি। জাপানে 10 লক্ষ টাকা লোন সাপোর্ট কিন্তু সরকার এখন দিচ্ছে। পরবর্তীতে ইটালিতে, জার্মান, আরো এই সমস্ত ইউরোপের দেশগুলোতে আমরা এই সাপোর্টটা কন্টিনিউ করব। সাধারণ প্রবাসীদের যাওয়ার ক্ষেত্রে 3 লক্ষ টাকা বিনা জামানতে লোন দেওয়া হচ্ছে, এটাকে 5 লক্ষ টাকা আমরা উন্নীত করার কথা ভাবছি। তো এই বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে আমাদের তরুণরা জুলাইয়ের পরে, আমি ব্যক্তিগতভাবে অনেক তরুণ দেখেছি উচ্চ শিক্ষিত, পিএইচডি করতেছে, ভালো ইউনিভার্সিটিতে পড়ে, চলে ভাই দেশে চলে আসবে, এখন দেশের কাজ করব, এরকম একটা উচ্ছ্বাস উদ্দীপনা এখন কিন্তু এই জুলাইয়ের থাকতে থাকতেই সেটা আর ছিল না। তো আমাদের যতটুকু ড্যামেজ হয়েছে আমরা যদি রিয়ালাইজ করতে পারি তাহলে সামনে হয়তো সেটাকে রিক্যাপ করতে পারবো। এবং আমাদের একটা অবশ্যই, যেটা আমি বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরকে কি ভোট দেয় ছাত্ররা, তাদের মেডিকেলে ডিসকাউন্ট রেটে চিকিৎসা করাতে পারবে এই কারণে, কিংবা যদি ধরেন একটা বিশেষ সুবিধা নিয়ে, তাহলে সরি টু সে এই তরুণদের দিয়ে দেশ পরিবর্তনের স্বপ্ন আমি দেখি না। যদি তাদের চিন্তা ভাবনা না থাকে, আমি বলেছি যে ছাত্র দলের একজনকে ভালো লাগে না, বামপন্থী ছাত্র সংগঠন আছে, অন্য অনেক সংগঠন আছে, তাদের কাউকে তো বেছে নিতে পারতেন। 3 দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নিষিদ্ধ ছিল, সেই শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি, ডাকসুতে আপনার বিজয়ী হয়, আর আমাদের ছাত্ররা ভোট দেয়, তাহলে আমরা কি বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাচ্ছি? সর্বশেষ বলবো যে কুষ্টিয়াতে, যাই হোক আমাদের পার্টির লোকের কারণে ওখানকার একজন এমপি দেখেছেন, একজন সংসদ সদস্য, তার নারী সংসদ সদস্য আরমান বলেছে যে নারীদের হ্যারাসমেন্ট করা হয়, বুলিং করা হয়। আরেকজন আমাদের এক ভাই বলেছেন বোধহয় একটা সাইবার ল করা দরকার। আমি ওটা সরকার কাজ করছে, কারণ আমাদের দেশে যে ইন্টারিম গভর্নমেন্টের সময় সাইবার সুরক্ষা আইনটা করা হয়েছে, এই আইনে নারীদের হ্যারাসমেন্টের প্রতিকারের ব্যবস্থা নাই। আপনাকে যদি আপনার আপনার সম্মান মানে অশ্রাব্য ভাষায়, কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করে, যেটাকে নর্মালাইজ করবে সোসাইটিতে, এটার প্রতিকার নাই। সেক্ষেত্রে সাইবার লটাকে আমি মনে করি যে এটাকে আরেকটু সংশোধন করে পাশ করা দরকার, এবং সরকার সেটি ভাবছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে। তো আমি যেটা বলছিলাম যে এখানে একজন এমপি ওয়াজের মাঠে সে তার নারী সংসদ সদস্যর ওই সেম ল্যাঙ্গুয়েজটি আমি বলি যে পেট দেখা যায়, বুড়ি দেখা যায়, এই সমস্ত কথাবার্তা বলে ওয়াজের মাঠে। এইটা কি ইসলামী রাজনীতির আইডিওলজি? এটা তো জামাত অ্যাকসেপ্ট করতেছে,
জামাত তো এটাকে প্রমোট করতেছে, কারণ ওই এমপির বিরুদ্ধে কি জামাত কোনো ব্যবস্থা নিয়েছে? যে আপনি আপনার সংসদের কলিগ, প্রতিমন্ত্রী, আপনার এমপি, তাদের নিয়ে আপনি এই ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, একটা শোকজ দেখেছেন আপনারা? দেখেন নাই। কিছু একটা ঘটনার প্রেক্ষাপটে বলছেন যে আমি কুষ্টিয়ার প্রধানমন্ত্রী, লাঠি সোটা নিয়ে মিছিল করছেন। তো এই উগ্রবাদী গোষ্ঠীকে সরকার যদি বিরোধী দল হিসেবে খাতির করে সুযোগ দেয়, কয়েকদিন পরে এরা সরকারকে দৌড়ানোর জন্য লাঠি সোটা নিয়ে কিন্তু রাস্তায় নামবে। আমি সরি, যদি আমি সরকারের লোক, আমি এটা বলছি এই কারণে। তো কাজী এই উগ্রবাদী গোষ্ঠীর হাতে যেন দেশ চলে না যায়, এবং এদের বিরুদ্ধে এখনই সমাজের সর্বস্তরে একটা সাংস্কৃতিক একটা কার্যক্রম দরকার, একটা সুস্থ চিন্তা ভাবনার প্রগতিশীল পলিটিক্স দরকার, রুট লেভেল পর্যন্ত সেটাকে নিয়ে যাওয়া দরকার। কিন্তু দুঃখজনক এই কাজ এখন অনেকে করছে না। সিজিএস এর এই জন্য এই আয়োজনকে আমি ধন্যবাদ জানাই, এবং এই ধরনের প্রোগ্রাম থাকলে আপনারা এরকম স্টেক হোল্ডারদেরকে নিয়ে যদি করতে পারেন, দেশ সমাজ আমরা উপকৃত হব। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।